হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আসলে ইলেকট্রন বিন্যাস প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে খুব ডিপলি জানা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হায়ার ক্লাসগুলোতে ইলেকট্রন বিন্যাস না জানার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো দেখো, ইলেকট্রন বিন্যাসের বেসিকটা আমাদেরকে দিচ্ছে হচ্ছে বিজ্ঞানের বোর্ড। বোর্ড আমাদেরকে বলছে না যে ধরো সোডিয়ামে এটাকে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এই কক্ষপথে কিন্তু আমি আরো কিছু নাম বলছি শেল বা শক্তি স্তর বা অরবিট। এই সবগুলাই কিন্তু আমার ইলেকট্রন বিন্যাসে আমরা যে কোনো শব্দ ব্যবহার করতে পারি। তো এই পুরা কক্ষপথটাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি। এন এর মান কিন্তু সবসময় অবশ্যই এটা পূর্ণ সংখ্যা হবে, কারণ কক্ষপথ তো আর ভগ্নাংশ হতে পারে না। তো এন এর মান যদি 1 2 3 4 হয়, তাহলে আমরা এটাকে কে দিয়ে প্রকাশ করি, এটাকে এল দিয়ে প্রকাশ করি, এটাকে এম দিয়ে প্রকাশ করি, এটাকে এন দিয়ে প্রকাশ করি। দেখো এখানে নামগুলো দেওয়া আছে। তো কক্ষপথ যদি আমরা বুঝি, এই কক্ষপথে থাকে কি? থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটা একটা পড়ার বিষয়। ধরো প্রথম কক্ষপথ, তো তোমরা যখন আঁকো, প্রথম কক্ষপথে তোমরা কয়টা ইলেকট্রন দাও বলো তো? দুইটা। তারপরে কয়টা দাও? আটটা দাও, ঠিক না? এই যে গোলা দিয়ে দিয়ে আঁকা, এই যে এইভাবে গোল গোল দিয়ে আঁকা, এটা কিন্তু আমরা শুধুমাত্র 20 পর্যন্ত করি, এরপরে কিন্তু আমরা এইভাবে করি না। 1:2:2 দিয়ে করি, যেটা আমরা একটু করে শিখবো আউটবাউন্ডে। তো আমরা জাস্ট একটু এতটুকু শিখে যাই এখন, যে একটা কক্ষপথ বা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। এটা আমরা যে সূত্রের সাহায্যে শিখবো সেটা হলো 2n², অর্থাৎ একটা কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাটা হচ্ছে 2n²। আচ্ছা, এখন দেখো প্রথম কক্ষপথের ক্ষেত্রে আসো। n এর মান যদি হয় 1, n এর মান যদি হয় 1, তাহলে 2n² অনুযায়ী প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন হয় দেখো? দুইটা। আচ্ছা, তারপরে আসো, n এর মান যদি হয় 2, তাহলে এখানে করে দিছে, তাহলে 2 × 2² কটা হলো? 8টা। n এর মান যদি হয় 3, তাহলে 2n² কটা হয় বলো তো? 2 × 3², 18টা। n এর মান যদি হয় 4, তাহলে 2n² বসায় দেখো, 2 × 4² কটা হলো বলো তো? 32টা। তাহলে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। এটা তো আমরা মাত্র সূত্র দেখলাম, কিন্তু এটা ভেঙে ভেঙে কিভাবে হয় এটা কিন্তু আমরা দেখবো, এই যে কিছুক্ষণ পরে দেখবো আমরা যে কিভাবে চতুর্থ শক্তি স্তরে সর্বমোট 32টি ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এখন দেখো এখানে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া হয়েছে যে কোন পরমাণুর কোন মৌলের কোন শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন রয়েছে। যেমন দেখো হাইড্রোজেন, তো হাইড্রোজেন তো একটাই, হিলিয়ামের দুইটা, লিথিয়াম তো 3 নাম্বার। তো প্রথম শক্তি স্তরে দেখো কোথাও কিন্তু আমি 2 এর বেশি দিতে পারি নাই, তখন আমাকে সামনে আগাইতে হবে না? তো আমরা সামনে আগাইছি। সোডিয়াম কে দেখো 281। ধরো যে কোনো সময় তোমার জিজ্ঞাসা করলো যে বলো তো অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, এই কোশ্চেন যে কতবার ফেস করা লাগবে, অমুকের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। ধরো অ্যালুমিনিয়াম, তোমাকে অবশ্যই জানতে হবে অ্যালুমিনিয়াম কত নাম্বার। এটা আগে তুমি বললা 13 নাম্বার। এখন আমি জিজ্ঞাসা করলাম ওর লাস্ট স্তরে কয়টা ইলেকট্রন আছে, তো তুমি কেমনে দিলা? সবার আগে দিলা 2, তারপর দিলা 8, কয়টা বলো তো? 10টা। তারপর কি দিয়ে দাও? 3। অর্থাৎ অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টে ইলেকট্রন আছে। গোল গোল আঁকা ছাড়াই আমরা বলে ফেলতে পারলাম। তো ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, এখানে কিছু দেখাই। ধরো পটাশিয়াম 19 নাম্বার। তাহলে আমি কিন্তু এখন এই যে 1:2:2 এগুলোতে যাচ্ছি না, এটা একটু পরে আসতেছি, জাস্ট হিসাবটা। 19 নাম্বার তুমি কিভাবে দিবা? প্রথমে দিবা 2, তারপর কি দিবা? 8, তারপর কি দিবা? 8, তারপরে 1। এভাবে তোমার দিতে ইচ্ছা করতেছে। এখন দেখো এই যে পটাশিয়াম 2 8 8 1, জাস্ট এরপর আমরা জাস্ট বাড়াবো যে কয়টা আছে গুনে গুনে আমাদের অরবিটালগুলো ফিল আপ করবো। কিন্তু এভাবেও কিন্তু আসলে আমরা বেশি একটা ইউজ করব না। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে তোমার আউটবাউ নীতি। ইলেকট্রন বিন্যাস করার জন্য কিছু নীতি আছে, আমি তোমাদের কয়েকটা নীতির নাম বলি। আউটবাউ নীতি, একটা নীতির নাম তোমরা শুনবা ফুন্ডের নীতি, একটা নাম শুনবা পাওয়েলের বর্জন নীতি। তোমাদের বইয়ে যদিও সবগুলো আলোচনা করে নাই, আচ্ছা তাও আমি আলোচনা করে দিব। দেখো এখানে বলছে যে ইলেকট্রন মাঝে মধ্যেই তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে চলে যায়। দেখো এই যে, মানে আমার কাছে প্রথমে প্রথম শক্তি স্তর ফিল আপ করা, পরে দ্বিতীয়টা ফিল আপ করা, পরে 3 ফিল আপ করা, 4 ফিল আপ করা। তো মাঝে মধ্যে দেখবো ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর ফিল আপ না করে 4-এ চলে গেছে। কেন গেল? কারণ কক্ষপথের শক্তির একটা ক্রম আছে, প্রথমে নিম্ন শক্তি, উচ্চ শক্তি, এরকম কিছু ব্যাপার আছে। একটা নির্দিষ্ট শক্তি ফিল আপ করে পরের শক্তি স্তরে যাইতে হয়। এই শক্তির ব্যাপার স্যাপার গুলো আমাদেরকে যে শিখাইছে, এটা হলো বিজ্ঞানী আউপাউ।
আউপ আমাদের শিখাইছে। এটা কিন্তু বোরের একটা সীমাবদ্ধতা, কারণ বোর কিন্তু শুধু শক্তি স্তর নিয়ে আলোচনা করে গেছে। এই যে দেখো আমরা যে টপিকটা এখন পড়বো সেটা হলো উপশক্তি স্তর। এই উপশক্তি স্তর নিয়ে কিন্তু বোর আমাদের সাথে বেশি একটা ডিসকাস করে যেতে পারে না। তাহলে উপশক্তি স্তর কি? দেখো, এটা তো তোমার সাথে শক্তি স্তর, এটা ধরো দ্বিতীয় শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। এই যে মাঝখানেও কিন্তু কিছু স্পেস আছে, দেখছো? কিছু ত্রিমাত্রিক কিছু স্পেস আছে। এই যে এখানেও কিন্তু ইলেকট্রন থাকে, সবসময় কিন্তু ইলেকট্রন শুধুমাত্র শক্তি স্তরে থাকে না। তাহলে মাঝখানের যে স্পেস গুলা, এইগুলোর নামই হচ্ছে উপশক্তি স্তর, যা আরেকটা নাম হচ্ছে অরবিটাল। অরবিটাল, অরবিটাল যদি আমি তোমাকে ডেফিনেশন দিই, যে শক্তি স্তরের চারপাশে, বা তুমি এভাবে বলতে পারো নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চল জুড়ে ইলেকট্রন গুলো থাকে, সবচেয়ে বেশি যে অঞ্চল জুড়ে ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে অরবিটাল। অরবিটালকে আমরা কি কি দিয়ে প্রকাশ করি? শক্তি স্তরকে আমরা প্রকাশ করলাম কে এল এম এন এর সাহায্যে। অরবিটালকে আমরা কি দিয়ে প্রকাশ করি? দেখো, এটা আমরা প্রকাশ করি হচ্ছে এস পি ডি এফ। দেখো এগুলা ফুল ফর্ম কি বলতো? এস মানে হলো শার্প, পি মানে হলো প্রিন্সিপাল, ডি দিয়ে বোঝায় ডিফিউজ, এফ দিয়ে বোঝায় হচ্ছে ফান্ডামেন্টাল। তোমাকে অনেকেই তোমার বেসিকটা যাচাই করতে জিজ্ঞাসা করতে পারে যে অরবিটাল তো শিখছো দেখি, বলো তো এসপিডিএফ এর ফুল ফর্ম কি? মজা করে জিজ্ঞাসা করতে পারে। কেউ তোমাকে বেশি বোঝে না, তোমাকে যাচাই করতে আসছো, তখন তুমি বলে দিবা যে আমি পারি এসপিডিএফ ফুল ফর্ম। আচ্ছা, তাহলে এই অরবিটালের মানগুলো আমরা কিভাবে নির্ণয় করব? কখন এস, কখন পি, কোন শক্তি স্তরের জন্য এস আছে, কোনটার জন্য পি আছে, এগুলো আমরা শিখবো একটা সূত্রের সাহায্যে। চলো আমরা সূত্রটা দেখে আসি। সূত্রটা এখানে দেখাই তোমাদেরকে, চলো পরের পৃষ্ঠায় অ্যাপ্লাই দেখ। সূত্রটা হলো n ইকুয়াল টু, আচ্ছা n তো তুমি পড়লাম, l ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। এই যে 0 থেকে n মাইনাস 1 আমি বক্স করে দিচ্ছি। এই যে এটা হলো আমার l। l মানে অরবিটাল নির্ণয়ের ফর্মুলা। চলো কিছু অ্যাপ্লাই দেখি। ধরো n এর মান দিলাম 1, তাহলে l কত বলো? কি বলছে? 0 টু n মাইনাস 1। আমি একদম ভেঙে বসাই, দেখো 0 টু মানে 0 থেকে 1 মাইনাস 1, তাহলে কত হলো বলো তো? 0 থেকে 0, তাহলে তুমি কি বসাবে? 0, ঠিক না? এভাবে আমরা সবগুলো ভ্যালু বের করবো। দেখো এখানে আমি বলছি n এর মান 1, আমি আবার ওপরে ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলাটা হলো l ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। এখানে এসে তোমরা মান বসাবা, জাস্ট ভ্যালু বসাবা। n এর মান 1, তাহলে l কত? 0 টু 1 মাইনাস 1 মানে 0 টু 0 মানে শুধু 0। n যদি 2 হয় তাহলে l কত? দেখো 0 টু 2 মাইনাস 1 মানে 0 টু 1। 0 থেকে 1 পর্যন্ত কে কে আছে বলো তো? 0 আর 1। আচ্ছা, এটা মানে কি? দেখো n এর মান যদি 1 হয় আর l এর মান যদি 0 হয়, তার মানে প্রথম শক্তি স্তরে মাত্র একটা অরবিটাল আছে, সেটা কি বলতো? 1s। এটা হলো কি? 1s। আচ্ছা, এরপরে আসো, n এর মান যদি 2 হয়, আমি l কি পাইছি? 0 আর 1 পাইছি না? তার মানে দ্বিতীয় শক্তি স্তরে দুইটা অরবিটাল হয়, একটা হলো 2s আর একটা হলো 2p। ঠিক আছে? দেখো n যদি 3 হয়, তোমরা এতক্ষণ তো বুঝে গেছো কেমনে হবে। একটা হবে 0, একটা হবে 1, একটা হবে 2। কারণ n এর মান 3 মানে কি? 0 টু 3 মাইনাস 1 মানে 0 থেকে 2 পর্যন্ত জানতে হবে আমাকে। তার মানে তৃতীয় শক্তি স্তরে আমরা শুধুমাত্র পাচ্ছি হচ্ছে 3s, 3p আর হচ্ছে 3d। দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে 2d অরবিটাল কেন সম্ভব নয়? দেখছো, খেয়াল করে দেখো, 2d অরবিটাল সম্ভব নয়। কেন সম্ভব নয়? তখন তোমরা কি করবা? সূত্র লিখবা, বলবা 2d অরবিটাল, তার মানে n এর মান হচ্ছে 2, দ্বিতীয় শক্তি স্তর। n এর মান যদি 2 হয়, তাহলে l এর মান কি কি হতে পারে? 0 থেকে 2 মাইনাস 1 মানে 0 থেকে 1, 0 থেকে 1 মানে 0 আর 1 অর্থাৎ 2s সম্ভব আর 2p সম্ভব। তাই আমার সূত্রে তো আর ভ্যালু নাই, তাই 2d অরবিটাল ধরা সম্ভব নয়। মনে থাকবে, এটা একটা অনুধাবন প্রশ্ন তোমাদের আসতে পারে। যাই হোক, চলো আমরা আরো কিছু ভ্যালু নির্ণয় করি। ধরো n এর মান 4। আচ্ছা বলো তো n যদি 4 হয় তাহলে l কি হবে? তাহলে l হবে 0, 1, 2, 3। তাহলে 4s, 4p, 4d, 4f।
তাহলে এটা পরে আমরা একটা জিনিস শিখলাম যে এল এর মান যদি হয় 0 তাহলে সেটা হচ্ছে এস অরবিটাল, এল এর মান যদি হয় 1 তাহলে সেটা হচ্ছে পি অরবিটাল, এল এর মান যদি হয় 2 সেটা হচ্ছে ডি অরবিটাল, এল এর মান যদি হয় 3 সেটা হচ্ছে এফ অরবিটাল। এটা কিন্তু আজীবন ফিক্সড, কখনো চেঞ্জ হবে না। তোমাদের কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে। মাঝে মধ্যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারি, বলো তো ডি অরবিটালের জন্য এল এর মান কত, বলবা 2, ফিক্সড, কোনো মৌলের ক্ষেত্রে চেঞ্জ হবে না, সবসময় সেম। ঠিক আছে, তাহলে আমরা এখন বুঝলাম হইতেছে উপশক্তি স্তর, এটা আমরা ক্লিয়ার। আর প্রাচীরের জন্য কিন্তু আরো ভ্যালু হতে পারে তোমার 0, 1, 2, 3, 4, কিন্তু এসপিজিএফ এর বাইরে আমাদের আর কোনো উপশক্তি স্তর প্রয়োজন নাই। এই চারটাই এনাফ আমাদের সবগুলো ইলেকট্রন বিন্যাস ক্লিয়ার করার জন্য।